প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী ভূগোল বই থেকে এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি অনুশীলন, পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণী নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো আমরা দেখি। যে প্রথম দেওয়া আছে, দেখো যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, পরিচিতি ও অনুশীলন, পরিবেশ ও ভূগোল অষ্টম শ্রেণী। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে, দেখো যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনো অংশ নেই সেটি হলো নাম্বার 1 লেখা আছে যে নিরক্ষীয় অঞ্চল ক, দ্বিতীয় হচ্ছে দেওয়া আছে যে ক্রান্তীয়, আর খ আছে উপক্রান্তীয়, আর তারপর আছে মেরু দেশীয়। তো ভারতের যে অংশ নেই সেটা হলো মেরুদেশীয়, এটা আনসার কারেক্ট হবে, অর্থাৎ ঘ আনসার কারেক্ট হবে। দেখো যে অক্ষাংশীয় বলয়ে ভারতের কোনো অংশ নেই সেটি হলো ক নিরক্ষীয়, খ হচ্ছে ক্রান্তীয়, গ হচ্ছে উপক্রান্তীয়, আর ঘ হলো মেরুদেশীয়। তাহলে আনসার, সঠিক আনসার হবে মেরুদেশীয়। নেক্সটের যে প্রশ্নটা দেওয়া আছে, যে মানে একটা ছবি দেওয়া আছে, দেখো লেখা আছে উপরের রেখাচিত্রের চিহ্নিত অংশের অক্ষাংশগত বিস্তৃতি কত। তো প্রথম যে দেওয়া আছে যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আর পরেরটা আছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। পরেরটা আছে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, আর 66 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তো কোনটা কারেক্ট হবে? তো এখানে যেটা ছবি দেওয়া আছে যে এটা নিরক্ষরেখা, আর এইখানে আছে এটা হবে 23.5 ডিগ্রি উত্তর, এটা উত্তর যেহেতু আছে এটা 23.5 ডিগ্রি দক্ষিণ হবে, তাহলে 23.5 ডিগ্রি দক্ষিণ। তো এই অঞ্চলটা যেহেতু চাইছে তাহলে এটা আনসার হবে এই খ আনসার কারেক্ট হবে। এবার দেখো ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। ছবিটা আমরা দেখি, যে ছবিটা দেখো দেওয়া আছে যে নিরক্ষরেখা 0 ডিগ্রি, আর উত্তরে আছে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা, আর এই দিকে আছে 23.5 ডিগ্রি দক্ষিণে হচ্ছে মকরক্রান্তি রেখা। যেহেতু এই চিহ্নিত অঞ্চলগুলো দেখাতে বলেছে, তো এই অঞ্চলটা আমাদের দেখাতে বলেছে যে এই অঞ্চলটা কোনটার অক্ষাংশ বিস্তৃতি কত হবে। তো আমরা এখান থেকে দেখাচ্ছি 0 থেকে এই 23.5 ডিগ্রি হবে, তাহলে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ হবে। তো নেক্সট নাম্বার 3, তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হলো মায়ানমার, নেপাল, বাংলাদেশ আর পাকিস্তান। তো এটা বাংলাদেশ হবে আনসার, কারেক্ট আনসার হবে বাংলাদেশ। তো বাংলাদেশ হবে। এবার দেখো বইয়ের ছবিটা, আমরা একটা ছবি দেখাই। প্রতিবেশী দেশের ছবি দেখো, যে এখানে ছবিতে আছে এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আর এই হচ্ছে ত্রিপুরা। তো ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে আমাদের পশ্চিমবঙ্গে আসতে চায়, তাহলে আমাদের বাংলাদেশের উপর দিয়ে আসতে হবে। তাহলে কোন প্রতিবেশী দেশের উপর দিয়ে আমাদের আসতে হবে প্রশ্নটা জিজ্ঞাসা করেছে। তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হলো এই মায়ানমার, ক লেখা আছে, খ আছে নেপাল, গ হচ্ছে বাংলাদেশ, আর ঘ হচ্ছে পাকিস্তান। তাহলে গ আনসার কারেক্ট হবে, অর্থাৎ এটা হবে এই ত্রিপুরা থেকে বাংলাদেশ তারপরে পশ্চিমবঙ্গ, তাহলে বাংলাদেশের উপর দিয়ে আসতে হবে। এরপরে নেক্সট প্রশ্নটা আছে, দেখো তাহলে এখানে আনসারটা হবে বাংলাদেশ। তারপরে আছে পরে যে প্রশ্নটা আছে যে নাম্বার 4 কোন প্রাকৃতিক ঘটনা
পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়। তো এখানে রয়েছে জীব বৈচিত্র্য হ্রাস, আর মৃত্তিকা ক্ষয়, আর অতিরিক্ত বৃষ্টিপাত, আর ধস। তো আনসার কারেক্ট হবে জীব বৈচিত্র্য হ্রাস, কারণ এটা কোনো কারণ, এটা ফলাফল। তো কোনো প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়। তাহলে এই জীব বৈচিত্র্য কিন্তু পরিবেশের ফলাফল, তাহলে এটা কারণ হতে পারে না। তাহলে এটা আনসার কারেক্ট হবে ক, আর খ আনসার হবে না। মৃত্তিকা ক্ষয় হচ্ছে পরিবেশের অবনমনের জন্য দায়ী, অতিরিক্ত বৃষ্টিপাত ও পরিবেশের অবনমন ঘটায়, এবং ধস এটাও পরিবেশের অবনমন ঘটায়। তোমাদের বইতে দেখো পরিবেশের অবনমন কাকে বলে। বলেছে যে পরিবেশের দূষণ আর অবনমনের কি এক? উত্তর হবে না। পরিবেশ দূষণ আর অবনয়ন এ দুটি বিষয় পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গে যুক্ত। তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করে দেখা হয়, কিন্তু বিষয় দুটি কিছুটা আলাদা। দূষণ হলো প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট কাজের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানে দূষিত হওয়া, আর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন। তাহলে দূষণ পরিবেশের অবনমন কিন্তু এক নয়। এবার দেখো যে অবনমন দু রকমের ভাবে ঘটে। পরিবেশের অবনমন, এই যে পরিবেশের অবনমন ঘটে দুভাবে। এক হলো প্রাকৃতিক, যেমন ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি, আর ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে, যার প্রভাবে মানুষ তথা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, আণুবীক্ষণিক জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়। ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয়। তাহলে মৃত্তিকা ক্ষয়, তার মানে রাস্তাঘাট, বাড়িঘর, সম্পত্তি ধ্বংস, জীবনহানি ঘটে। জীববৈচিত্র্য আংশিক ও সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। তাহলে এগুলো ফলাফল, এটাও ফলাফলের মধ্যে পড়ছে। তাহলে কারণের মধ্যে হচ্ছে ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয়, মানি হলেও ভূমিক্ষয় একটা কারণ। এবার দেখো মানুষ সৃষ্ট কিছু কারণ। আধুনিক কৃষি, শিল্প, পরিবহন ও নানান উন্নয়নের কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, শিল্প বজ্র, অপরিকল্পিত নগরায়ন, নদী স্বাভাবিক গতি রোধ করে জলাধার নির্মাণ, বৃক্ষচ্ছেদন পরিবেশের নানান সমস্যার সৃষ্টি করে আর অবনমন ঘটায়। ধস, বন্যা, ভূমিকম্প, খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় আজ মানুষের কার্যকলাপের ফলে ঘটছে। তাহলে এইগুলো কারণে প্রাকৃতিক বিপদ হয়। কিন্তু দেখো ফলাফলের মধ্যে আছে জীব বৈচিত্র্য হ্রাস, তাহলে এটা ফলাফলের মধ্যে পড়বে। তাহলে আনসার কারেক্ট হবে যে কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশ অবনমনের জন্য দায়ী নয়। উত্তরটা হবে জীব বৈচিত্র্য, কারণ এটা ফলাফল। মৃত্তিকা ক্ষয় এটা হবে না। অতিরিক্ত বৃষ্টিপাত, ধস এগুলো হচ্ছে পরিবেশ অবনমনের জন্য দায়ী। কিন্তু এখানে বলেছে কোনটি দায়ী নয়, তাহলে জীব বৈচিত্র্য হবে, জীব বৈচিত্র্য হ্রাস। নেক্সটের প্রশ্ন আছে যে একটি ছবি দেওয়া আছে, যে এখানে ফাটল আছে, উপরে রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে কোন ভূমিরূপ সৃষ্টি করেছে? আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, লাভা মালভূমি, আর মধ্যদেশীয় সমভূমি। এটা হবে স্তূপ পর্বত হবে। তার কারণ একটা ছবি দেখালে তোমরা বুঝতে পারবে। এবার দেখো এই ছবিটা, এখানে আছে এই যে ছবি, আর তোমাদের বইতে যে ছবিটা আছে দেখো সেম ছবি। ফাটলের সৃষ্টি হচ্ছে, এখানে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হচ্ছে, চ্যুতি হয়ে গিয়েছে, এখানে ফাটলের সৃষ্টি হচ্ছে। এই যে উত্থিত অংশ, এখানে থেকে যে স্তূপ পর্বত সৃষ্টি হচ্ছে, যে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা। তাহলে এই যে স্তূপ পর্বত, এখানে আস্তে আস্তে এই যে বাড়তি স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে স্তূপ পর্বত সৃষ্টি হচ্ছে, স্তূপ পর্বত সৃষ্টি। এই যে চ্যুতির ফলে ফাটল সৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে এই স্তূপ পর্বত সৃষ্টি হয়েছে। তাহলে কারেক্ট আনসার হবে 5-এর কারেক্ট আনসার হবে স্তূপ পর্বত। স্তূপ পর্বত হচ্ছে খ, আনসারটা কারেক্ট হবে। তাহলে উপরের রেখাচিত্রে ফাটলের মধ্যবর্তী ভূভাগ উত্থিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করেছে
তা হলো আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, লাভা মালভূমি আর মধ্য, সেটা হবে স্তূপ পর্বত। কারেক্ট আনসার হবে স্তূপ পর্বত। নেক্সট 6, ক্ষয়, পরিবহন, সঞ্চয় তিনটি প্রক্রিয়ায় কার্যকর হলে তবেই তৈরি হয় প্লাবনভূমি, বদ্বীপ, অশ্বক্ষয়কৃত হ্রদ আর ক্যানিয়ন। এটা হবে প্লাবনভূমি হবে, প্লাবনভূমি। তার কারণ হচ্ছে যে নদীর উচ্চগতিতে ক্ষয় আর মধ্যগতিতে বহন আর নিম্নগতিতে সঞ্চয় হয়, সঞ্চয়ন, এই তিনটি প্রক্রিয়া কার্যকর হলে তবেই তৈরি হয় প্লাবনভূমি। তাহলে ক আনসার কারেক্ট। নেক্সট দেখো একটা ছবি, ভারতবর্ষের ছবি আছে, এখানে প্রশ্ন করেছে, যে প্রশ্নটা হচ্ছে ভারতের মানচিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো, ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থল বিশিষ্ট, সম্পূর্ণভাবে স্থল বিশিষ্ট চাইছে। তো এখানে দেখো যে অপশানগুলো দেওয়া আছে, তার মধ্যে আছে প্রথমটা হচ্ছে পাকিস্তান নেপাল, পরেরটা আছে আফগানিস্তান পাকিস্তান, তৃতীয়টা আছে নেপাল ভুটান আর চতুর্থটা আছে ভুটান ও মায়ানমার। তো এখানে আনসার কারেক্ট আনসার হবে নেপাল ও ভুটান, কারণ ছবিতে দেখো যে এই ভুটান এবং নেপাল এরা সম্পূর্ণভাবে স্থল বিশিষ্ট, স্থল সম্পূর্ণ স্থল 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 বেষ্টিত। তাহলে আনসার কারেক্ট আনসার হবে 7 গ। নেক্সট নাম্বার 8 হচ্ছে কোন ফসলের জন্য আর্দ্র পলিমাটিযুক্ত নিচু জমি আদর্শ, এটা হবে গম। তাহলে ক হচ্ছে চা, খ হচ্ছে পাট আর গ হচ্ছে গম আর পরেরটা হচ্ছে বাজরা। তাহলে গম আনসার কারেক্ট হবে, কারণ গম চাষের জন্য আর্দ্র পলিমাটিযুক্ত নিচু জমি প্রয়োজন। কিন্তু পাট চাষ নিচু জমি, কিন্তু পাট চাষের জন্য পলিমাটি বা আর্দ্র আবহাওয়া না হলে চলবে। তো চা হচ্ছে উঁচু অঞ্চলে জন্মায়, বাজরা জন্মায়। তাহলে এই উত্তরটা হবে গ কারেক্ট। তার কারণ হলো ওই যে আর্দ্র এবং পলিমাটিযুক্ত কন্ডিশনটা এবং নিচু জমি বলে দেওয়া আছে আদর্শ কোন ফসলের জন্য, তাহলে গম হবে সঠিক আনসার। নেক্সট, শহরতলিতে শাকসবজি চাষ করে শহরের চাহিদা অনুসারে ট্রাকে করে সেগুলো বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতিকে কি বলে? স্থানান্তর কৃষি, ট্রাক ফার্মিং, ধাপ চাষ এবং বাগিচা চাষ। বাগিচা মানে চা কফি চা এগুলো বাগিচা কৃষি। তো ট্রাক ফার্মিং মানে হলো শাকসবজি তৈরি করে, শহরতলিতে শাকসবজি তৈরি হয় সেগুলো শহরে ট্রাকে করে পৌঁছে দেওয়া বাজারে দেওয়া হয়, সেই পদ্ধতিকে বলে ট্রাক ফার্মিং। আর ধাপ চাষ মানে পাহাড় কেটে যে চাষ করা হয়, পাহাড় ধাপ কেটে কেটে সে ধাপ চাষ বলা হয়। তো এইটা আনসার কারেক্ট হবে ট্রাক ফার্মিং। নেক্সট 10 নাম্বার 10, কোন স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য কৃষি কোনটি আবশ্যিক নয়? বিদ্যুতের যোগান এটা আবশ্যিক, কাঁচামালের প্রাপ্যতা দরকার এটা আবশ্যিক, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা মানে ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন ভালো হওয়া দরকার। কিন্তু এখানে বলছে কোনটি আবশ্যিক নয়, তাহলে নদী তীরবর্তী অবস্থান না হলে চলবে। বড় শিল্প গড়ে ওঠার জন্য এই তিনটি মানে বিদ্যুতের পর্যাপ্ত যোগান, কাঁচামালের প্রাপ্যতা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এগুলো ঠিক আছে, কিন্তু যেটি আবশ্যিক নয় সেটা হলো নদী তীরবর্তী অবস্থান। নদী তীরবর্তী অবস্থান না হলেও চলবে। নেক্সটে আছে ঠিক জোড়াটি নির্বাচন করো। তো এখানে রয়েছে ঠিক জোড়াটি, প্রথমে হচ্ছে ইয়োকোহামা, এটা হচ্ছে মিশর, এটা হলো জাপান হবে। ডেট্রয়েট কানাডা, রুট জার্মানি, এটা কারেক্ট আনসার হবে রুট জার্মানি। আর ইউনিপেগ মানে এটা হবে না, আমেরিকা যুক্তরাষ্ট্র এটা হবে না, ডেট্রয়েট হবে না, তাহলে রুট হবে, রুট হলো জার্মানি রুট। খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি, সেটা পম্পাস হবে। অথবা লণ্ডভূমিকা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটা কারেক্ট আনসার তোমাদের বইতে আছে পম্পাস। দেখো পম্পাস তৃণভূমি।
তোমাদের বইতে দেখো যে এখানে লেখা আছে পৃষ্ঠার নম্বর হচ্ছে 136। এখানে লেখা আছে দেখো খনিজ সম্পদ ও শিল্প পম্পাস অঞ্চলে। এখানে লেখা আছে যে এই অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, সেই জন্য এখানে বড় কোনো শিল্প গড়ে ওঠেনি। তাহলে কারেক্ট আনসার হবে পম্পাস অঞ্চল হবে। এবং এখানে লন্ডন আমেরিকাও কিন্তু বড় শিল্প গড়ে ওঠেনি, এখানেও খনিজ সম্পদের খুব একটা পাওয়া যায় না, তাই শিল্প এটাও আনসার কারেক্ট ছিল, কিন্তু তোমাদের বইতে আছে পম্পাস, তাহলে এই আনসারটা পম্পাস দিলাম। এই দুটো আনসার কারেক্ট আছে ভারতে, তাহলে নাম্বার ক তোমরা কারেক্ট করে দিলাম। এরপরে নেক্সটের যে কোশ্চেনটা আছে দেখো যে নাম্বার 13, এদের মধ্যে কোন অঞ্চলটিতে পৃথিবীর খনিজ তেলের ভাণ্ডার 60%? সবচেয়ে বেশি খনিজ তেল আছে আমেরিকা, তো দক্ষিণ আমেরিকা পূর্বাংশ, তাহলে গ আনসার কারেক্ট। এখানে আছে যে উপসাগরীয় ভারত, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, তাহলে উত্তরটা কারেক্ট হবে গ। তারপরে হচ্ছে নেক্সট, জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না? তাহলে যে জিপিএস সিস্টেমটা হলো জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো এই জিপিএস সিস্টেম জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম, তো এখানে হচ্ছে উষ্ণতাটা হবে না, ওই উচ্চতা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ মাপা সম্ভব। তো কোনটি নির্ভর করা সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না? উষ্ণতা হবে। নেক্সট এটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হলো তা হলো স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? দেখো তোমাদের বইতে আছে স্থিতিশীল উন্নয়ন, পৃষ্ঠা নম্বর 71। স্থিতিশীল উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়নের পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। তাহলে সঠিক হবে এখানে যে প্রশ্নটা করেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো স্থিতিশীল উন্নয়ন। গ আনসার কারেক্ট, 15 গ আনসার কারেক্ট। তো মোট 15টি কোয়েশ্চেন এই ভিডিওতে আলোচনা করলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।